বসে কাজে মন দিল সে, কিন্তু অবাধ্য চোখ বারবার চলে যাচ্ছে পাশে এলোমেলো হয়ে শুয়ে থাকা রমণীর দিকে। গোলাপের পাপড়ির মতো লালচে ঠোরজোড়া বাচ্চাদের মতো ফুলিয়ে ঘুমিয়ে আছে রাত। ছেড়ে রাখা চুলগুলো অগোছালো হয়ে গেছে, কিছু ছোট চুল এসে পড়ে আছে কপালের ওপর। রুদ্ধ হাত বাড়িয়ে রাতের শাড়ি ঠিক করে দিয়ে আবার কাজে মন দিল। প্রায় অনেকক্ষণ পর ঘুম ভাঙল রাতের। ঘুম থেকে উঠেই পাশে রুদ্ধকে দেখে তাকালো তার দিকে, তারপর ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কখন এসেছেন? কণ্ঠে লেগে থাকে একটা আবছা নরমতা। রাতের নরম কণ্ঠ রুদ্ধের কানে আসতেই পাশ ফিরে চাইল সে। রাতের চোখ দুটো আধখোলা, যেন ঘুম এখনো চোখের পাতার নিচে পড়ে আছে। রুদ্ধ চোখ সরিয়ে নিল, ছাড়া গলায় বলল, সন্ধ্যায় এসেছি। রুদ্ধের উত্তর পেয়ে আর কিছু বলল না রাত। আবার শুয়ে পড়ল বিছানায়। ঘুম কাটেনি পুরোপুরি এখনো তার। রুদ্ধ রাতকে আবার শুয়ে পড়তে দেখে তাকালো রাতের দিকে, মনে মনে বলল, একটা মানুষ এমন মরার মতো করে কিভাবে ঘুমিয়ে থাকতে পারে? রাতে খাবার টেবিলে খাওয়ার সময় আহাদ আব্রাহাম রুদ্রকে বলে উঠলেন, আগামীকাল থেকে তুমি রাত মামুনিকে নিজের সাথে করে ভার্সিটিতে নিয়ে যাবে। বাবার কথায় ভ্রু কুঁচকে ফেলল রুদ্ধ, জিজ্ঞেস করল, কেন? আহাদ আব্রাহাম জবাব দিলেন, আমি রাত মামুনিকে তোমাদের ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছি, পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে। আগামীকাল থেকেই ক্লাস শুরু করবে রাত। রুদ্র বলে উঠল, আমিও আগামীকাল জয়েন করব। ভালোই হলো। আহাদ আব্রাহাম নিজের মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, শুভ্রা, তোমার কি খবর? এই তো বাবা, আলহামদুলিল্লাহ। এখন শুধু দেশের বাইরে যাওয়ার অপেক্ষা। শুভ্রা তার পড়াশোনা ভাইয়ের মতো লন্ডনে গিয়ে কমপ্লিট করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সেই বিষয়ে কথা বলছে তারা। তাদের কথোপকথনে পুরোটা সময় রাত নীরবতা পালন করল। সকালেই আহাদ আব্রাহাম তাকে বলে দিয়েছিল ভার্সিটির ভর্তির কথা। সেও নীরবে সম্মতি জানিয়েছিল। রাতে খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে ফিরে গেল। রাত নিচেই বসেছিল রানু বেগমের সাথে, বসে বসে টিভি দেখছিল। তখনই রানু বেগম তাকে রুদ্ধের জন্য এক কাপ কফি করে নিয়ে দিয়ে আসতে বললে সে কফি নিয়ে রুদ্ধের ঘরের সামনে গিয়ে চিত্রাকে খাটের ওপর বসে থাকতে দেখে থমকে গেল। ভেতরে চিত্রা রুদ্ধের সাথে কথা বলছে। রুদ্ধ ল্যাপটপে কাজ করছে, তাদের দিকেই নাক কুচকে তাকিয়ে আছে পুফি, যেন খুব বিরক্ত সে। রুদ্ধের দিকে তাকিয়ে এই চিত্রা বলল, তুমি সত্যি বিয়েটা মেনে নিয়েছো রুদ্ধ? চিত্রার কথা শুনতেই কপাল কুঁচকে এলো রুদ্ধের, কিন্তু উত্তর দিল না। ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ প্রশ্ন করলে বিরক্ত হয় রুদ্ধ। রাতকে দেখতেই পুফি লেজ নাড়াতে নাড়াতে লাগলো। রাতের কাছে যাওয়ার জন্য রুদ্ধের গায়ের ওপর দিয়ে লাফ দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। পুফিকে এভাবে লাফিয়ে যেতে দেখে ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা রাতের দিকে তাকালো। রুদ্ধকে নিজের দিকে তাকাতে দেখেই চোখ নামিয়ে ফেলল রাত। তারপর ধীর পায়ে কফি নিয়ে এগিয়ে গেল রুদ্ধের কাছে। আপনার কফি। রাতকে দেখে চিত্রা মুখ ঘুরিয়ে অন্য পাশে ফিরে বসলো। রাত কফিটা রুদ্ধের হাতে দিয়েই চোখ ছোট করে তাকালো চিত্রার দিকে। মেয়েটাকে এ বাড়িতে পা রাখার পর থেকে সবার সাথে কথা বললেও তার সাথেই কথা বলেনি। এমনকি সে কথা বলতে গেলেও মেয়েটা তাকে এড়িয়ে গেছে। এমন ভান করেছে যেন রাত বলতে কেউই এ বাড়িতে থাকে না। রাতের বিষয়টা খাপলা লাগলো। সে কি করেছে মেয়েটার সাথে, যে মেয়েটা তার সাথে এমন করছে? রাতের ভাবনার মাঝেই বারান্দা থেকে কথা বলতে বলতে হাজির হলো রুদ্র। রাতকে দেখেই মুচকি হাসি দিয়ে বলল, শুধু জামাইয়ের জন্য কফি নিয়ে আসলে হবে? আমাদের কফি কোথায় বাবি পাখি? রাত রুদ্রের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, আহা, সরি ভাইয়া, আমার খেয়াল ছিল না। আমি এক্ষুনি আপনাদের জন্য কফি নিয়ে আসছি। আরে বাবি পাখি, রিল্যাক্স। আমাকে 5টা মিনিট সময় দিন ভাইয়া, আমি এক্ষুনি আপনার জন্য কফি নিয়ে আসছি। রাতের কথা বলার সময় সেদিকে তাকায় রুদ্ধ। রুদ্ধ খেয়াল করল মেয়েটা হাসলে তার চোখ ছোট হয়ে আসে। ডান গালে চোখের নিচে থাকা ছোট্ট তিলটার জন্য হাসলে বেশ লাগে মেয়েটাকে। ইদানিং রুদ্ধের কি হয়েছে তা সে নিজেও জানে না। মেয়েটা চোখের সামনে আসলে নিজের অজান্তেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে মেয়েটাকে। রুদ্ধকে রাতের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুখ ভেঙচি দিল চিত্রা। রুদ্ধের ভাবনার মাঝেই রাত চলে গেল রুম থেকে। তখনই শুভ্রা রুম থেকে বের হচ্ছিল। রাতকে দেখেই দৌড়ে জড়িয়ে ধরল। তারপর জড়িয়ে ধরে হাঁটতে হাঁটতে বলল, কি ব্যাপার ভাবি, ঘন ঘন তো জামের কাছে যাচ্ছ কেন? শুভ্রার কথা শুনে রাত হেসে ফেলল। তারপর রাত ভনিতা না করে জিজ্ঞেস করল, আরে ধুর,
আমি কেন তোমার ভাইয়ের কাছে যাব? আচ্ছা, চিত্রা মেয়েটাকে, ও কি তোমাদের কাজিনদের মধ্যে কেউ হয়? শুভ্রা সামনের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে জবাব দিল। না, চিত্রা আপু বাবার বন্ধুর মেয়ে। হাসিব আঙ্কেল, মানে চিত্রা আপুর বাবা 2 বছর আগে মারা গিয়েছে। চিত্রা আপু বগুড়া থাকে, সিলেটে তার ফুপুর বাসা বেড়াতে গিয়েছিল। ভাইয়া বিয়ে করে ফেলেছে শুনেই দেখতে এলো তোমাকে। রাত ছোট করে বলল। ও, কফি খাবে? দাও। কফি চেয়েই শুভ্রা আবার দৌড় দিল নিজের রুমে। রাতও রান্নাঘরে পা বাড়ালো কফি বানাতে। রুদ্ধের রুমের পাশেই যেই ছোট্ট খোলা বারান্দাটা আছে সেখানে চুপচাপ বসে আছে রাত। রুদ্র ও চিত্রার জন্য পারুল খালাকে দিয়ে কফি পাঠিয়ে দিয়েছে সে, আর শুভ্রাকে নিচে যে কফি দিয়ে এখানে এসে বসেছে। মন ভালো নেই তার আজ। মা বাবাকে ভীষণ মনে পড়েছে তার। বাড়ির কথা খুব মনে পড়ছে আজ। ভাবলো রুমে গিয়েই আগে ফোন চালু করবে, তারপর আবার বারান্দায় হাঁটু ভাঁজ করে হাত রেখে মাথা রাখলো হাতের উপর। পাশেই সাদা হাজারি গোলাপের মিষ্টি সুগন্ধ ভেসে আসতে লাগলো। দমকা হাওয়ার সাথে মাখিয়ে দিল তার গায়ে সেই গন্ধ। চোখ বন্ধ করে ফেলল রাত। হাত বাড়িয়ে পাশে থাকা বিশাল টবটা থেকে সাদা শুভ্র রাঙা একটা ছোট্ট জলগোলাপ ছিঁড়ে নিয়ে কানে গুঁজে নিল সে। লাল টুকটুকে শাড়িতে অপূর্ব সুন্দর লাগছে তাকে আজ। চুলগুলো আলতো হাতে খোপা করা, বাতাসের মৃদু ঝলকানিতে ছোট ছোট বেয়ে আসা চুলগুলো বাড়ি খাচ্ছে ঘাড়ে ও কপালে। চাঁদের আলোয় জড়িয়ে আছে রাতের পুরো শরীর। রাত উঠে গিয়ে দাঁড়ালো লাল পদ্ম ফুলের সামনে গিয়ে। লাল পদ্ম খুবই প্রিয় তার। ইচ্ছে করলো একটা ছুঁয়ে দেখতে, তাই হাত বাড়ালো সেই দিকে। তারপর কি যেন ভেবেই আচমকা ছিঁড়ে তুলে নিল লাল পদ্মটা। তারপর হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো, নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে থাকলো তা থেকে। তখনই বারান্দায় ধীর পায়ে প্রবেশ করলো রুদ্ধ। বারান্দায় এসে দাঁড়াতেই পদ্ম ফুলের টপটার কাছে ছোট্ট একটা ছায়ামূর্তি দেখে ভ্রু কুঁচকে এলো তার। একটু এগিয়ে গেল সেদিকে। কিছুটা সামনে এগিয়ে যেতেই টুকটুকে সিঁদুর রাঙা লাল শাড়ি পরিহিত এক রমণীকে লাল পদ্ম ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার ললাটে ভাঁজ আরও গাঢ় হয়ে এলো। এক দৃষ্টিতে সেদিকে চেয়ে আছে রুদ্ধ। সে না চাইতেও কেন বারবার তার চোখের সামনে পড়ে এই মেয়েটা। মেরুদণ্ড সোজা করে একদম সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে সে। রুদ্র আর চিত্রা নিজেদের রুমে চলে গেছে অনেক আগেই। রুদ্ধর ভালো লাগছিল না, তাই সে হাঁটতে এসেছিল এখানে। মূলত এই ছোট্ট বারান্দাটা তার। এখানে একমাত্র সেই এসে সময় কাটায়, তাছাড়া কেউ এদিকে পা বাড়ায় না। মেয়েটা তার জীবনে আসার পর থেকে এক এক করে তার সব কিছুতে ভাগ বসিয়ে ফেলেছে। কাবার থেকে শুরু করে তার বিছানা, তার রুম, আর এখন তার প্রিয় জায়গাটা। হঠাৎ করে নিজের পেছনেই লম্বা এক ছায়ামূর্তি দেখে চমকে উঠল রাত। ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকাতেই দেখতে পেল রুদ্ধকে দাঁড়িয়ে থাকতে। রুদ্ধ তার দিকেই তাকিয়ে আছে। লাল পদ্ম ফুলটা হাতে নিয়েই মৃদু ঢোক গিলে তাকালো রুদ্ধের দিকে। এই রে, এই লোক এখানে আবার কেন এসেছে? কানে জল গোলাপ গোজা, নাদুস নুদুস গোলগাল চেহারার মেয়েটাকে অপূর্ব লাগলো এই মুহূর্তে রুদ্ধের। কিন্তু এত রাতে রাতকে একা এখানে দেখে কিছুটা রাগ হলো তার। রুদ্ধ থমথমে গলায় জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? রাত জবাব দিল না, চুপ করে মাথা নিচু করে ফেলল। রুদ্ধ রাতের হাতে লাল পদ্ম ফুলটা দেখেই রেগে গেল। তার অনুমতি ছাড়া তার কাছে হাত দেওয়া পছন্দ না তার। রাতের দিকে তাকিয়ে বলল, হোয়াট রাবিশ! আমার গাছের পদ্ম ফুল ছিঁড়েছো কোন সাহসে তুমি? আর এত রাতে এখানে কি করছো তুমি? এখানে আসার অনুমতি কে দিয়েছে তোমাকে? এসেছো ভালো কথা, কিন্তু ফুল ছিঁড়েছো কোন সাহসে? নিস্তব্ধতা ছেয়ে গেল চারপাশে। রুদ্ধের চাপা ধমক খেয়ে কেঁপে উঠল রাত। নিচু করে রাখা মাথা আরও নিচু করে ফেলল। সে তো এখানে এসেছিল কিছুক্ষণ বসে সময় কাটাতে। রুমে রুদ্ধর সাথে চিত্রা এবং রুদ্র গল্প করছিল দেখে সে এখানে এসেছে। রাতের মন খারাপ ছিল। রুদ্ধের ধমকে তার মন আরও খারাপ হয়ে গেল। রাতকে চুপ থাকতে দেখে এবার দ্বিগুণ জুড়ে ধমকে উঠল রুদ্ধ। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ, তার উপর পুরোটা শেষ করতে পারল না রুদ্ধ। তার আগেই ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল রাত। রাতের এমন আকস্মিক কান্নায় ভরকে গেল সে। রাত যে এমন সামান্য বকুনি খেয়েই কেঁদে দেবে তা বুঝতে পারেনি সে। চুপ, কাঁদছো কেন? এত রাতে পেতনির মতো এখানে এসে ঘুরঘুর করতে কে বলেছে তোমাকে? আপনি আমাকে সব সময় শুধু শুধু কেন বকেন? হ্যাঁ, আমি তোমাকে শুধু শুধু বকছি? এত রাতে এখানে একা আসার জন্য তোমার প্রশংসা করতে হবে এখন আমার, বকা না দিয়ে? ঠোঁট ফুলিয়ে পিট পিট করে তাকালো রুদ্ধের দিকে রাত।
নাক কুঁচকে কিছু বলতে যাবে তখনই ধাপ করে চারপাশে অন্ধকারে ছেয়ে গেল। কারেন্ট চলে গেছে। রুদ্ধ তাকালো চারপাশে, পকেট থেকে মোবাইলটা বের করে লাইট অন করলো। তারপর বারান্দা থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ালো। তখনই পেছন থেকে রাত রুদ্ধের পিঠের কাছের গেঞ্জি খামছে ধরল। রাতের এমন কাণ্ডে রুদ্ধ কিছু বলতে যাবে, তার আগেই রাত মিনমিন করে বলল, আমাকে নিয়ে যান সাথে করে, একা রেখে যাবেন না, ভয় করে আমার অন্ধকারে। কিছু হলে এভাবে খামচেয়ে ধরো কেন? হ্যাঁ, আর এত বড় নখ কেন তোমার? কয় যুগ ধরে নখ কাটো না? কথাটা বলেই ডান হাতে রাতের হাতখানা চেপে ধরে অন্য হাতে মোবাইলের লাইট অন করে বারান্দা থেকে বেরিয়ে আসবে। তখনই রুদ্র আর শুভ্রাকে আসতে দেখল রুদ্ধ, আর তাদের পেছন পেছন আসছে চিত্রা। ওদের আসতে দেখে দাঁড়িয়ে পড়ল রুদ্ধ। রাত আর রুদ্ধকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্র বলে উঠল, এরে ভুল সময় এন্ট্রি নিয়ে ফেলেছি মনে হচ্ছে। রুদ্রের এমন কথা শুনে মেজাজ বিগড়ে গেল রুদ্ধের। রুদ্রকে ধমকিয়ে বলে উঠল, ফালতু কথা বন্ধ কর। এখানে কি করতে এসেছিস তোরা? কারণ চলে গেছে, দেখছিস না? ঘরে গরমের মধ্যে বসে বসে ডিমে তা দিব নাকি? এখানে আসলাম ফুরফুরে বাতাস খাবো বলে, আর তুই কোপাল কুচকে যারা শুরু করে দিয়েছিস। শুভ্রা পাশ থেকে গিয়ে ঠাস করে নিচে ফ্লোরে বসে পড়ল। তারপর ভাইদের উদ্দেশ্যে বলল, আরে ধুর, তোমরা ঝগড়া করা থামাও তো, বসো সবাই। অনেক দিন পর আজ সবাই একসাথে হয়েছি, চলো না একটু গল্প করি, আড্ডাও দেওয়া হবে, আর ভাবিকে আমাদের কাজীর মহলেরও গল্প শোনানো হবে। আর ভাইয়া একটা গান শোনালে মন্দ হয় না, কি বলো রুদ্র ভাইয়া? শুভ্রার কথায় সায় দিয়ে বলল রুদ্র, পুরো একদম আমার মনের কথা বলেছিস রে বোন তুই। বারান্দায় বসে ফুরফুরে বাতাস খাবো আর আমাদের রুদ্রভাইয়ের গান শুনবো। আহা, জীবনে আর কি চাই? তখনই পাশ থেকে চিত্রা রুদ্ধের গায়ের উপর ঢলে পড়তে পড়তে ন্যাকামো কণ্ঠে বলল, হ্যাঁ রুদ্র, অনেক দিন তোমার গান শুনি না, প্লিজ একটা গান গাও। চিত্রার ন্যাকামো কণ্ঠ শুনে চোখ কুঁচকে তাকালো রাত সেদিকে। এই মেয়ে এভাবে ঢলে পড়ে কথা বলে কেন? আশ্চর্য। কোনো একটা অজানা কারণে প্রথম দিন থেকেই মেয়েটাকে কেন জানি তার একদমই পছন্দ হচ্ছে না। রুদ্ধ তাদের কথা শুনে ফোঁস করে নিঃশব্দে শ্বাস ছাড়ল। তারপর আর চোখে তাকালো রাতের দিকে, যে কিনা কপাল কুঁচকে চিত্রার দিকেই তাকিয়ে আছে। রাতের দিকে তাকিয়ে মেঝেতে বসে পড়ল রুদ্ধ। রুদ্ধের হাতের বন্ধনে রাতের হাত আবদ্ধ থাকায় সেও ঠাস করে বসে পড়ল রুদ্ধের পাশেই। রুদ্ধ বসার সাথে সাথে আচমকা এভাবে রুদ্ধ তাকে বসিয়ে দেয়। বিরক্ত হয়ে তাকানোর তার দিকে রাত। রুদ্ধ সেদিকে পাত্তা না দিয়ে পা গুটিয়ে ফোনে হাত চালাতে ব্যস্ত হয়ে পড়ল। মৃদু বাতাস বইছে, যেন নিঃশব্দ কোনো কবিতা ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে পাতার কিনারা। চারপাশে এক প্রশান্ত শীতলতা, যেখানে শব্দ নেই, শুধু নিস্তব্ধতার এক কোমল সঙ্গীত। গাছপালার পাতাগুলো হালকা দুলছে, যেন প্রকৃতি নিজেই ধ্যানস্থ হয়েছে। রুদ্ধ, রুদ্র, শুভ্রা, চিত্রা এবং রাত গোল হয়ে বসলো বারান্দার মেঝেতে। রুদ্র এতক্ষণ যাবৎ তাদের ছোটবেলার গল্প বলছিল সবাইকে। সবাই সেই গল্প শুনে হো হো করে হাসলো। রুদ্ধ ঠোঁট দুটো চেপে ধরে বসে বসে রুদ্রের গল্প শুনছে এবং আর চোখে রাতের দিকে তাকাচ্ছে বারবার। খিলখিল করে হাসতে থাকা মেয়েটাকে তার এখন পুরাই বাচ্চা লাগছে। তখনই রুদ্র রুদ্ধকে বলে উঠল, ব্রো, বউকে না হয় পরে দেখিস, তোরই তো। এখন একটা গান দত্ত, এই ওয়েদারে সেই ফিল আসবে মামা। রুদ্রের কথা শেষ হতে না হতেই দ্বিগুণ উল্লাস নিয়ে শুভ্রা তার ভাইকে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অনেক দিন তোমার গান শুনি না, আজ একটা গান গাও না। আর চোখে রাত চাইল রুদ্ধের দিকে। মনে মনে বলল, এই বজ্জাত খবিশ লোকটা আবার গানও গাইতে পারে নাকি? তখনই চিত্রা আবার ন্যাকামো করে বলল, ইয়া রুদ্র, একটা গান করো, অনেক দিন তোমার গলায় গান শুনি না। চিত্রার ন্যাকামো করে বলা দেখে ভ্রু কুঁচকাল রাত। শুভ্রা তাকালো সেদিকে, তারপর তাকালো তার ভাবির দিকে, যে কিনা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে চিত্রার দিকে। ভাবির ভ্রু কুঁচকানো দেখে হেসে ফেলল শুভ্রা। তারপর ভাইকে উদ্দেশ্য করে বলল, খালি গলায় গাইবে নাকি গিটার আনবো ভাইয়া? রুদ্ধ না করে বলল, এখন গিটার আনতে হবে না, সে খালি গলায় গাইবে। রুদ্ধ গান গাইবে শুনে বড় করে হাসি দিল শুভ্রা। তাদের আবদার রুদ্ধ মেনে নিয়ে খালি গলায় সুর তুলতে লাগলো একটু একটু করে।
রুদ্ধ সুর তুলতেই ড্যাব ড্যাব করে তাকালো তার দিকে রাত। সত্যি সত্যি যে রুদ্ধ গান গাইবে তা ভাবেনি সে। তখনই খালি গলায় গেয়ে উঠল রুদ্ধ। हाँ नूर जहाँ और नूर मोहब्बत दोनों जुड़े तुझसे पिया, पागल बाजोगी मुझको कहो तुम, हाँ मेरा इश्क सबसे जुदा, तेरी खातिर लूं 100 जन्म मैं, चाहे जो हो भी भला, ना मैं हूँ आशिक ना मैं दीवाना, कह दो मुझे जो पिया, तेरा मेरा है प्यार अमर, तू चाहे तो कदमों में सर रख दूं, ये जीवन क्या अगर मांगे तू, मेरी जान नजर कर दूं, तेरा मेरा है प्यार अमर। পুরোটা সময় রুদ্ধের দিকে হা করে তাকিয়েছিল রাত। তা দেখে শুভ্রা আর রুদ্র মিটমিট করে হাসতে লাগলো। রুদ্ধের গাওয়া শেষ হতেই রুদ্ধের পিঠে একটা চাপড় লাগিয়ে হাসতে হাসতে বলল, মামা ডাল মে কুছ কালা হে। হুট করে কি হলো ভাই তোর? বলার সাথে সাথে গান গিয়ে শোনালি, তাও আবার পুরোটা। আগে তো পা ধরে বসে থাকা লাগতো। কুছ কুছ হোতা হে ভাইয়া, কুছ কুছ হোতা হে। তবে তুমি যাই বলো না কেন রুদ্র ভাইয়া কিন্তু আমার অনেক ভালো গেয়েছে। শুভ্রার কথা শেষ হতেই চিত্রা নাটকীয় ভঙ্গিতে বলল, ওয়াও রুদ্র, আনবিলিভেবল। তোমার গান শুনে মন ভালো হয়ে গেছে আমার। উফ, আরেকটা গান গাও না প্লিজ। চিত্রার ন্যাকামি সুরে বলা কথা শুনে শুভ্রা ভেঙচি দিল তার দিকে তাকিয়ে। রাত তখনও মুগ্ধ হয়ে চেয়েছিল রুদ্ধের দিকে। সে অবাকের শেষ প্রান্তে পৌঁছে গান গাইতে পারে তা জানা ছিল না তার। সে ভেবেছিল আহামরি ভালো বলা হবে না খাটাস লোকের গলা, কিন্তু এত চমৎকার গান গাইবে তা তার ধারণার বাইরে ছিল। রাতের ভাবনার মাঝেই কারেন্ট চলে এলো। কারেন্ট আসতেই রুদ্ধ উঠে দাঁড়ালো, তারপর পা বাড়ালো নিজের রুমের দিকে। তারাও এক এক করে যে যার রুমে চলে গেল। রুমে এসেই রাত শাড়ি পাল্টে সুতির 3 পিস পরে নিল। রুদ্ধ বিছানায় বসে পুফিকে কোলে নিয়ে ল্যাপটপে কাজ করছে। রুদ্ধের দিকে রাত এক পলক তাকিয়ে চুল আশ্রে বেনি করতে করতে বলল, শুনুন, কালকে ভার্সিটিতে কখন যেতে হবে? সকাল 8টার মধ্যে তৈরি হয়ে নেবে। 9টার আগে উপস্থিত হতে হবে সেখানে আমার। কেন আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে কেন? কারণ আমি সেই ভার্সিটির প্রফেসর। ও আচ্ছা, শুনুন, হুম, আমাকে আপনার ফোনটা একটু দেবেন? মায়ের সাথে কথা বলতাম একটু। তোমার ফোন কোথায়? বালিশের নিচে রাখা আছে, দেখুন ব্যালেন্স নেই ফোনে। রুদ্ধ পাশে থাকা টেবিল থেকে নিজের মোবাইল ফোনটা এগিয়ে রাতকে তার ফোনটা দিল। রাত ফোনটা হাতে নিয়ে বারান্দার দিকে পা বাড়ালো। মায়ের নাম্বারে ডায়াল করলো, কল দিতে গিয়েও দিল না। 5 মিনিট ধরে চুপ করে দাঁড়িয়ে থাকলো সে। অশ্রুকণায় ভরে এসেছে চোখ তার। চাপা অভিমানে বিষিয়ে উঠল মন তার। মাকে কল না দিয়ে রুমে এসে ফোনটা রুদ্ধকে ফিরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল সে। তাকে চুপচাপ হয়ে রুমে আসতে দেখে ভ্রু কুঁচকে এলো রুদ্ধের। ভাবলো এই মেয়ের আবার কি হলো। ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় এসে চুপচাপ শুয়ে পড়ল সে। রুদ্ধ আর ঘাটল না তাকে। লাইট বন্ধ করে নিজেও শুয়ে পড়ল। আর তাদের মাঝে হাত পা ছড়িয়ে দিয়ে আরাম করে শুয়ে আছে পুফি। যেন বিশাল এই খাটের মালিক সে নিজে। চারপাশে অন্ধকার হয়ে আছে। বেশ কিছুক্ষণ পর চোখ মেলে উঠে বসল রাত। রুদ্ধের দিকে তাকিয়ে দেখল ঘুমিয়ে পড়েছে সে। রাত আসতে পুফিকে কোলে তুলে নিয়ে রুদ্ধের গা ঘেঁষে শুয়ে পড়ল। রুদ্ধের শক্ত বাহুতে মাথা ঠেকালো সে। তখনই নাকে ভেসে আসলো রুদ্ধের ম্যানলি স্মেল। নাক টেনে ঘ্রাণ শুষে নিল রাত। আলতো করে মাথা ঠেকালো রুদ্ধের বাহুতে। তখনই রুদ্ধ তার এক হাতে রাতের কোমর আঁকড়ে ধরল। রুদ্ধের থুতনি এসে ঠেকল রাতের মাথায়। রুদ্ধের ভারী নিঃশ্বাসের তাপ এসে পড়ল রাতের মুখে। রাত এই কয়দিন রুদ্ধের সাথে ঘুমিয়ে খেয়াল করেছে রুদ্ধ সব সময় উপর হয়ে ঘুমায়, আর তার পিঠের উপর পুফি উঠে ঘুমিয়ে থাকে। তার চওড়া শক্ত পুরুষালী পৃষ্ঠদেশ কখনোই কাঁথার আড়ালে ঢাকা পড়তে চায় না।
আর ঘুমের মধ্যেই সাপের মতো তাকে পেঁচিয়ে ধরবে রুদ্ধ, ঠিক এখন যেমন ধরল। যদিও ঘুমের ঘরেই করে এটা রুদ্ধ, এই জিনিসটা ভীষণ আকর্ষণ করলো রাতকে। মুহূর্তেই এই ছোট্ট বিষয়টা তার মনোযোগ কেড়ে নিতে সক্ষম হলো। সজাগ থাকলে রুদ্ধকে যতটা না বেশি অসহ্য লাগে, ঘুমিয়ে থাকলে ঠিক ততটাই কিউট লাগে তাকে রাতের, যেন পুরাই ডার্ক চকলেট।